হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেহগালের ইউনিট 2 অংশটি। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 অংশে আমরা দেখেছি লেখিকা নয়নতারা সেহগাল অসাধারণ নৈবেক্তিকভাবে গান্ধীজির মৃত্যু এবং সেই মৃত্যুর অভিঘাত ভারতীয় জনজীবনে কেমন হয়েছিল তা তিনি বর্ণনা করেছেন। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 অংশে আমরা দেখব গান্ধীজির মৃত্যু ভারতীয়দের জন্য কেমন ক্ষতি এবং সেই ক্ষতি বা সেই দুঃখ যন্ত্রণা কাটিয়ে ভারতবাসী আবার কিভাবে জীবনের মূলস্রোতে ফিরে আসবে তা পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 অংশে লেখিকা নয়নতারা সেহগাল বর্ণনা করেছেন। চলো আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 অংশটি পড়ি। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির মৃত্যুর পরের দিন, অর্থাৎ গান্ধীজি মারা যান 30শে জানুয়ারি 1948 এবং 31শে জানুয়ারি 1948-এ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল। অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ ক্রিমেশন, মানে হিন্দুদেরকে পোড়ানো, মুসলিমদেরকে কবর দেওয়া বা বিখ্যাত সব ব্যক্তিদেরকে সমাহিত করা, সেই ব্যবস্থাকে আমরা বলি অন্ত্যেষ্টিক্রিয়া বা ক্রিমেশন। তা গান্ধীজির এই ফিউনারাল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরের দিন। চলো আমরা বেশ কিছু ওয়ার্ডের মানে আমরা লিখে নেব। যেমন এইটার আমরা একটুখানি ওয়ার্ডের মানেটা একটু লিখে নিই, যে ফিউনারাল তার অর্থ কী। আমরা আগেই বললাম ফিউনারাল অর্থের অর্থ হলো অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ গান্ধীজির মৃতদেহকে পোড়ানো যেদিনকে হবে আমরা সেটাকে বলছি ফিউনারাল। ওকে, ক্রিমেশন। Hours in advance, people lined the route the funeral procession was to follow. মানে এই যে শবযাত্রা যাওয়ার যে পথ, সেই পথেতে শবযাত্রা যাওয়ার বেশ কয়েক ঘন্টা আগে থেকেই কাতারে কাতারে লোক জড়ো হয়ে গেল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. এই শবযাত্রা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে শবযাত্রা যাওয়ার বেশ কয়েক ঘন্টা আগে থেকেই লোকেরা একদম ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রুট হচ্ছে পথ বা রোড, যে পথটা দিয়ে এই শবযাত্রা যাবে, গান্ধীজির এই শবযাত্রাটা যাবে, সেই পথটা আমরা দেখছি লোকেরা অনেক আগে থেকেই সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, কারণ প্রত্যেকেই একবার সমাধিস্থ হওয়ার আগে বা পোড়ানোর আগে গান্ধীজিকে একবার শেষবারের মতো চোখের দেখা দেখতে চান। পদমজি, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk." মিসেস নাইডু অর্থাৎ মিসেস সরোজিনী নাইডুর যিনি সন্তান পদমসি, তিনি যেন আমাদের সবার মনের কথা বলে দিলেন যে উই উইল ওয়াক, আমরা হাঁটবো। আমরা হাঁটবো মানে আমরা গান্ধীজির এই শবযাত্রার সঙ্গে হাঁটবো, আমরা গান্ধীজির মৃতদেহের সঙ্গে হাঁটবো। পদমসি, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk." পদমসি এই সরোজিনী নাইডুর কন্যা, তিনি আমাদের সবার মনের কথা তিনি বলে দিলেন, কারণ আমরা সবাই এটাই বলতে চাইছিলাম যে আমরা কেউ গাড়িতে যাব না, আমরা গান্ধীজির সঙ্গে শেষবারের মতো হাঁটবো। মানে গান্ধীজির মৃতদেহের সঙ্গে এখনও গান্ধীজি দেহ যেহেতু এখনও পোড়ানো হয়নি, মানে গান্ধীজির নশ্বর দেহ এখনও রয়েছে, সেই দেহের সঙ্গে আমরা শেষবারের মতো হাঁটবো। কাজেই পদমজির কথাটা যেন আমাদের মনের কথা। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। আমরা জীবনের শেষবারের মতো বাপুর সঙ্গে, গান্ধীজির সঙ্গে হাঁটবো। মানে এরপরে গান্ধীজির দেহ চিতাভস্ম হয়ে যাবে, আমরা আর গান্ধীজিকে কোনোদিন দেখতে পাবো না। কাজেই যতক্ষণ গান্ধীজির এই নশ্বর দেহ এই পৃথিবীতে আছে, আমরা শেষবারের মতো গান্ধীজির সঙ্গে একবার হেঁটে নিতে চাই। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। আর এই হাঁটাটা ছিল খুব মর্মান্তিক হাঁটা। অ্যাগোনাইজিং হচ্ছে পেইনফুল। এই যে আমাদের এই যাত্রাটা, এই যে হাঁটাটা, শেষবারের মতো গান্ধীজির সঙ্গে হাঁটছি আমরা, এটা একটা খুব যন্ত্রণাদায়ক হাঁটা। চলো, অ্যাগোনাইজিং হচ্ছে পেইনফুল, খুব যন্ত্রণাদায়ক হাঁটা।
এই যে আমরা হাঁটছি, এই হাঁটাটা আমাদের খুব যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। শুধু আমরা হাঁটছি তাই না, হাজার হাজারের লোক নীরবে এই শবযাত্রাকে দেখছিল। রাস্তার দুপাশে হাজার হাজার লোক, মানে কাতারে কাতারে লোক এসে দাঁড়িয়েছে, এবং শবযাত্রাটা যখন এই পথের মাঝখান থেকে, মানে এই লোকগুলোর মাঝখান থেকে যে পথ, সেই পথ দিয়ে যখন যাচ্ছে, হাজারে হাজারে লোক নীরবে, কারোর মুখে কোনো কথা নেই। কারণ এখনও মানুষের ঘোর কাটেনি, এখনও মানুষ বিশ্বাস করতে পারেনি যে তাদের প্রিয় গান্ধীজি আর নেই। তারা যদিও গান্ধীজির এই শবযাত্রাই দেখতে এসছে, কিন্তু তাদের এখনও যেন তারা ঠিকমতো তাদের সেই ঘোরটা কাটেনি। তারা নিস্তব্ধে গান্ধীজির এই শেষবারের মতো যাওয়া, অর্থাৎ এই শবযাত্রাকে তারা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, আর গান্ধীজিকে একটা খোলা ট্রাকে ফুলের মালায় সজ্জিত করে নিয়ে যাওয়া হচ্ছিল। গান্ধীজির ডেড বডিটি ফুলে ফুলে একদম ভরা ছিল। একটা খোলা ট্রাকে করে সেই ডেড বডিটি বা মৃতদেহটিকে আমরা দেখছি নিয়ে যাওয়া হচ্ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার লোক, লাখো লাখো লোক, তারা সব কাঁদছে। তারা শেষবারের মতো গান্ধীজির পায়ের ধুলো নিতে চাইছে, গান্ধীজির পাকে একবার ছুঁতে চাইছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। আর এই ঠাসা ভিড়ের মধ্যে এগোনো যেন একদম অসম্ভব। মানে হাজার হাজার লোক এই রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে, আর যখন গান্ধীজির শবদেহ নিয়ে ট্রাকটা যাচ্ছে, তখন সব লোকেরা গান্ধীজির পায়ের ধুলো নেওয়ার জন্য, গান্ধীজিকে একবার শেষবারের মতো দেখার জন্য তারা সব ট্রাকের সামনে পেছনে সব দিকে চলে এসছে। কাজেই এই লোকেদের ভিড় ঠেলে ট্রাকটার এগোনো যেন একদম অসম্ভব হয়ে পড়েছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি এই ঠাসা ভিড়ের মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, তখন আমি বুঝতে পারলাম যে আমি নিছক শোকাহত জনগণের মধ্যে নেই। মানে সব লোকেরা গান্ধীজি মারা গেছেন, তার মৃতদেহ শেষবারের মতো তারা দেখছে, তারা শোকাহত। আমিও গান্ধীজির এই মৃতদেহের সঙ্গে সঙ্গে হাঁটছি, আমিও অত্যন্ত শোকাহত। কিন্তু আমি শুধুমাত্র এই সব লোকে যেমন শোকাহত, আমি কিন্তু শুধুমাত্র সেই রকম শোকাহত না। গান্ধীজির মৃত্যু আমার কাছে একটা অন্যরকম তাৎপর্য বহন করে। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। ভারতের সবথেকে প্রিয় নেতা মারা গেছে, তার মৃতদেহ নিয়ে আমরা হাঁটছি, শুধুমাত্র এইটুকু ভাবে গান্ধীজির সঙ্গে শেষবারের মতো হাঁটাটাকে বিচার করলে ভুল হবে। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি ছিলাম সেই সব লোকেদের মধ্যে একজন যাদের কাছে গান্ধীজির সঙ্গে হাঁটা একটা অন্যরকম মানে, একটা অন্য তাৎপর্য বহন করে। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি ছিলাম সেই সমস্ত লোকেদের মধ্যে যাদের কাছে গান্ধীজির সঙ্গে হাঁটা একটা অন্য অর্থ বহন করে। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা বাপুজির সঙ্গে বা গান্ধীজির সঙ্গে সাম্প্রতিক ভারতের চড়াই উতরায়ে অনেক হাঁটা হেঁটেছি। সাম্প্রতিক ভারতে, মানে যে সময়ের কথা বলা হচ্ছে, সে সময় ব্রিটিশ শাসনাধীন ভারত থেকে ভারত সবে আমরা দেখছি স্বাধীনতা পেয়েছে। কাজেই সেই সময়টা, সেই যে রাজনৈতিক ইতিহাস, সেটা ভারতের জন্য একটা খুব চড়াই উতরায়ের সময়। সেই চড়াই উতরায়ের মাঝে বাপুজির সঙ্গে বা গান্ধীজির সঙ্গে আমরা অনেক পথ হেঁটেছি। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা গান্ধীজির সঙ্গে সাম্প্রতিক ভারতের অনেক চড়াই উতরাই পথে পা ফেলেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আর এটা আমরা এখন কিছুতেই মেনে নিতে পারছি না, যে মানুষটা আমাদেরকে অনেক কঠিন কঠিন পথে যোগ্য নেতৃত্বের সঙ্গে সেই কঠিন বাধাকে অতিক্রম করা শিখিয়েছে, সেই লোকটার সঙ্গে আমরা আর কোনোদিন হাঁটবো না। গান্ধীজি আমাদেরকে অনেক ডিফিকাল্ট টাইমে কিভাবে অনেক প্রতিকূল পরিস্থিতির মাঝখান থেকে তিনি তার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে সেই বিপদ থেকে ত্রাণ করেছেন, সেই লোকটার সঙ্গে আমরা আর কোনোদিন হাঁটবো না, এটা আমরা কিছুতেই যেন মন থেকে মেনে নিতে পারছি না। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. বাপুজির শীর্ণ দেহ, হাতে একটা লাঠি,
এই রূপে তাকে গোটা ভারতবর্ষের সমস্ত অঞ্চলতেই দেখা গেছে। মানে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অঞ্চলে ক্ষীণকায় বাপু এবং তার হাতে লাঠি, এই দৃশ্যটা একাধিকবার দেখা গেছে। কি বলছে আমি ভালো করে দেখে নি। বাপু স্লাইট ফিগার, স্লাইট মানে হচ্ছে স্লিম বা শীর্ণ, স্লাইট কথাটার অর্থ হলো স্লিম বা শীর্ণ। মানে গান্ধীজি খুব একটা মোটাসোটা লোক ছিলেন না, তিনি ছিলেন ক্ষীণকায়। তা সেই বাপুর সেই ক্ষীণ চেহারা, কৌপিন পরিহিত ক্ষীণ চেহারা, স্টাফ ইন হ্যান্ড, স্টাফ হচ্ছে লাঠি বা দণ্ড, দেখো এখানে ওয়ার্ডনেসটা দেওয়া আছে, স্টাফ হচ্ছে ওয়াকিং স্টিক, হাঁটার জন্য যে লাঠি গান্ধীজি ব্যবহার করতেন, সেই লাঠি হাতে গান্ধীজি এটাকে ভারতবর্ষের ওভার লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়েই দেখা গেছে। মানে যখনই ভারতবর্ষের যেখানে কোনো রকম অসুবিধা দেখা গেছে, যখনই জনগণের উপরে অত্যাচার হয়েছে, আমরা দেখেছি গান্ধীজি এবং তার হাতের ওই লাঠি, মানে গান্ধীজি সেখানে ছুটে গেছেন, তার হাতের ওই লাঠিটা তার সঙ্গে সঙ্গে গেছে, মানে ওই লাঠি ধরেই গান্ধীজি হাঁটতেন। এটা একটা খুব কমন ফিগার, মানে এই ঘটনাটা প্রায়শই ঘটতো। কাজেই আমাদের চোখেতে গান্ধীজির এই ছবিটা একটা অমর অক্ষয় হয়ে আছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে খুব ধীর অগ্রগতি। হাঁটা মানে কোনো তাড়াহুড়ো করা ব্যাপার না, হাঁটা মানে খুব ধীরে ধীরে অগ্রগতি, মানে স্লো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ব্লাড স্লো ডেভেলপমেন্ট। আরও একটা কথা মনে রাখার, স্লো বাট স্টেডি অলওয়েজ উইন্স দ্য রেস। গান্ধীজি ছিলেন স্লো, তার ডেভেলপমেন্টটা তিনি একদম খুব ধীরে সুস্থে অগ্রগতি পছন্দ করতেন। তার যে ডেভেলপমেন্ট, গান্ধীজি হাঁটতেন, গান্ধীজি গাড়ি চাপতেন না, তিনি হাঁটতেন। তার কারণ তিনি জানতেন যে স্লো প্রোগ্রেসটাই ইন্ডিয়ার জন্য দরকার, তাতে প্রোগ্রেসটা আরও দৃঢ়ভাবে আমাদের আসবে। To walk is to make slow progress. It is to think with clarity and closely look at all that is around you. যখন আমরা হাঁটি তখন আমরা খুব স্বচ্ছতার সঙ্গে চিন্তা করতে পারি। ক্ল্যারিটি, ক্ল্যারিটি দেখো ওয়ার্ডনেসে দেওয়া আছে, এবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অর টু আন্ডারস্ট্যান্ড সামথিং। যখন আমরা হাঁটি তখন আমরা সেই সময়ের মধ্যে খুব স্বচ্ছতার সঙ্গে প্রত্যেকটা বিষয়ের কার্যকারণ সূত্রকে বের করতে পারি। কাজেই হাঁটা হচ্ছে স্বচ্ছতার সঙ্গে বিষয়গুলোকে নিয়ে ভাবা। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং আশেপাশের চারপাশকে পর্যবেক্ষণ করে। যখন আমরা হাঁটি তখন আমরা আশপাশকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে যাই। ভারতবাসী কেমন অবস্থায় রয়েছে, ভারতবর্ষের উন্নতি কোন পর্যায়ে আটকে রয়েছে, কোনখানে আমাদের কি কি করণীয় দরকার, সেগুলো হাঁটতে হাঁটতেই সব থেকে ভালো বোঝা যায়। গাড়িতে হুস করে চলে গেলাম, আমরা আপামর জনগণ কীভাবে বাস করছে সেটা দেখতে পেলাম না, কিন্তু যখন আমরা ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাব, আমরা প্রত্যেকটা জিনিসকে খুব তীক্ষ্ণভাবে অনুধাবন করতে করতে আমরা যাব। কাজেই টু ওয়াক ইজ টু স্লো প্রোগ্রেস, ধীরে ধীরে হাঁটা, সেই হাঁটা মানে হচ্ছে ধীরে ধীরে অগ্রগতি এবং আশেপাশের সব জিনিসের প্রতি নিখুঁত দৃষ্টি নিক্ষেপ। মোরওভার টু ওয়াক ওয়াজ, সরি এর আগের লাইনটা একটা আছে, ক্লোজলি লুক অ্যাট দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স। যখন আমরা হাঁটি তখন আমরা প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারি। ছোট ছোট কীটপতঙ্গকেও আমরা যেমন দেখতে পারি, দূরের আকাশের ওই যে দিগন্ত রেখা, দিকচক্রাবাল, সেটাকেও মানে হরিজন, তাকেও আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারি। মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তাছাড়া বেশিরভাগ ভারতীয়র কাছেই সেই রকম অর্থ সংকুলান ছিল না যে তারা গাড়িতে চাপবে। কাজেই পায়ে হাঁটাটাই বেশিরভাগ ভারতবাসী পায়ে হাঁটাই তাদের একমাত্র উপায় ছিল। এবং গান্ধীজি যেহেতু ভারতবাসীকে ভালোবাসতেন, ভারতবাসী যেখানে মেজরিটি অফ ইন্ডিয়ানস যেটা তিনি ফলো করে, গান্ধীজি নিজেও সেটাই ফলো করতেন, তিনিও তাদের সঙ্গে সঙ্গে হাঁটতে পছন্দ করতেন। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। হাঁটার জন্য কোনো গাড়ির প্রয়োজন হয় না, আর কোনো অর্থেরও প্রয়োজন হয় না, কিছুটা শারীরিক শক্তির ক্ষয় হয়, তার বেশি কিছু হয় না। কাজেই সাধারণ ভারতবাসীর সেই রকম অর্থ সংকলনও ছিল না যাতে তারা গাড়ির ব্যবস্থা করবে। আর যেটা সাধারণ ভারতবাসী যা করতেন, গান্ধীজিও নিজেকে সাধারণ ভারতবাসী বলেই ভাবতেন,
তিনিও সেটাকেই অনুসরণ করতেন। কাজেই আমরা দেখছি গান্ধীজি সাধারণ ভারতবাসীর মতো তিনি হেঁটে হেঁটেই গোটা ভারতকে তিনি চষে বেড়াতেন। আর তিনি বিশ্বাস করতেন যে হাঁটার জন্য কিছু শারীরিক শক্তি থাকলেই হয়, এর জন্য কোনো অর্থ বা কোনো গাড়ির প্রয়োজন হয় না। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. যেহেতু গান্ধীজি বেশিরভাগ সাদামাটা জিনিসকেই তিনি খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন এবং তাকে আনন্দময় করে তুলেছিলেন, আমরা দেখছি গান্ধীজির কাছে এই হাঁটাটা একটা খুব আনন্দময় অভিজ্ঞতা ছিল। খুব ইম্পর্টেন্ট লাইন একবার দেখে নাও। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট। সাদামাটা জিনিসকে তিনি গ্রহণ করতেন এবং সেই সাদামাটা জিনিসকে তিনি খুব আনন্দময় করে তুলতেন। কাজেই হাঁটাটা ছিল গান্ধীজির কাছে একটা আনন্দের অভিজ্ঞতা এবং সেই হাঁটা আজকে আমরা গান্ধীজির এই যে শোকযাত্রায় বা গান্ধীজির যে শবযাত্রা যাচ্ছে তার সঙ্গে আমরা শেষবারের মতো হাঁটছি। এখানেতেই আমরা দেখছি ইউনিট 2 শেষ হচ্ছে, যেখানে লেখিকা নয়নতারা সেহগাল অসাধারণ সুন্দরভাবে গান্ধীজির সঙ্গে মানে গান্ধীজির এই শবদেহের সঙ্গে হাঁটা কি তাৎপর্য বহন করে নিয়ে এসছে তার জীবনে তা তিনি বর্ণনা করছেন। নেক্সট দিনেতে আমরা দেখব যে এই গান্ধীজির এই মৃত্যু ভারতবাসীর জন্য কি পরিমাণ ক্ষতি এবং সেই ক্ষতি কাটিয়ে ভারতবাসী আবার কি করে জীবনে মূল স্রোতে ফিরে আসবে তা লেখিকা নয়নতারা সেহগাল অসাধারণ সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেটা আমরা ইউনিট 3-তে পাবো। ওকে, চলো এখানে ইউনিট 3 আমরা নেক্সট টিউটোরিয়ালে করব। তার আগে এখানে কিছু কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, সেগুলো আমরা করে নিই। কম্প্রিহেনশন এক্সারসাইজ নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বিকল্পগুলি থেকে যেটি সঠিক সেটিকে বেছে নিয়ে আমাদের উত্তর করতে হবে। নাম্বার 1, গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস 1 on the day of his death, 2 days after his death, 3 1 day after his death, a week after his death। আমরা দেখেছি গান্ধীজির মৃত্যুর পরের দিন তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল, কাজে অ্যান্সারটা হবে 4 এর গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। নাম্বার 3-তে 1 day after his death। নাম্বার বি, পদমসি ওয়াজ মিসেস নাইডুস নিস, সিস্টার, ফ্রেন্ড, ডটার। আমরা দেখেছি পদমসি হচ্ছে মিসেস নাইডুর ডটার, কাজে অ্যান্সারটা হবে বি নাম্বার 4 ডটার। সি, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অবলিক অ্যান ফ্ল্যাগ, স্টাফ, আমব্রেলা, কেন। গান্ধীজি যখন হাঁটতেন তার সঙ্গে কি থাকতো? আমরা দেখেছি গান্ধীজি সবসময় একটা লাঠি, যে লাঠিতে ভর করে তিনি হাঁটতেন সেই লাঠিটা তিনি বহন করতেন, যাকে আমরা বলি স্টাফ। কাজে অ্যান্সারটা হবে নাম্বার সি, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ নাম্বার 2 স্টাফ। ওকে, এরপরে নাম্বার 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূর্ণ করতে হবে। এতে আছে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং। আমরা দেখেছি হাজার হাজার লোক কাঁদছিল, কেন? তারা সেই কখন কাঁদছিল? তারা বাপুজির মানে গান্ধীজির পাকে ছুঁতে চাইছিল, তখন তারা আমরা দেখছি কাঁদছিল। এখানে আমরা সেটাই লিখব, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট কমা ট্রাইং টু টাচ গান্ধীজিস ফিট বা ট্রাইং টু টাচ বাপুস ফিট। ট্রাইং টু টাচ বাপুস ফিট যেটা বইয়ে আছে সেটাই লেখো, ট্রাইং টু টাচ বাপুস ফিট। ওকে, বা অনেকে ট্রাইং টু টাচ বাপু ব্র্যাকেটে গান্ধীজি সেটাও করতে পারো, বাপুস ফিট। বি, দ্য অথার ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং ডট ডট ডট। এখানে দেখো দাওয়াই আছে, দ্য অথার ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, এখানে দাওয়াই আছে ফ্রম হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমরা সেটাই লিখব, দ্য অথার ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। সি, টু ওয়াক ইজ টু ডট ডট ডট। এটা আগেই আমরা দেখলাম, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, সেটাই আমরা লিখব, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। নাম্বার 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমরা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টটাকে পূর্ণ করব। এখানে স্টেটমেন্ট এবং রিজন দেওয়া আছে, স্টেটমেন্টের ঘরগুলো দেওয়া আছে, রিজনগুলো আমাদের লিখতে হবে। এ, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। স্টেটমেন্ট হচ্ছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, মানে গাড়িটা যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়লো। তার কারণটা কি? এটা হচ্ছে ফল। তার কারণটা কি? দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড। আমরা দেখছি এখানে দাওয়াই আছে, দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড, প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। ওকে,
বিতে দেওয়া আছে পদমসি ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন। পদমজি বলল যে তারা গান্ধীজির সঙ্গে হাঁটবে, গান্ধীজির মৃতদেহের সঙ্গে হাঁটবে। তার কারণটা কি? এটা আমরা আগেই দেখেছি যে এটা আমাদের শেষবারের মতো গান্ধীজির সঙ্গে হাঁটা হবে, সেটাই আমরা লিখব। ইট উড বি দ্য লাস্ট টাইম দে উড ওয়াক উইথ গান্ধীজি। ইট উড বি দ্য লাস্ট টাইম দে উড ওয়াক উইথ গান্ধীজি। ইট উড বি দ্য লাস্ট টাইম দে উড ওয়াক উইথ গান্ধীজি। আর লাস্টের প্রশ্নটা হচ্ছে, মানে লাস্টের স্টেটমেন্টটা আছে, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। হাঁটাই সাদামাটা বা সাধারণ ভারতীয়দের একমাত্র উপায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে দ্য অ্যাভারেজ ইন্ডিয়ানস কুড নট অ্যাফোর্ড দ্য কস্ট অফ ইউজিং ভেহিকেলস। দ্য অ্যাভারেজ ইন্ডিয়ানস কুড নট অ্যাফোর্ড দ্য কস্ট অফ ইউজিং ভেহিকেলস। ওকে, তাহলে আমাদের ইউনিট 2 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 শেষ হলো এবং তার সঙ্গে সঙ্গে যাবতীয় কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো হয়ে গেল। পরের দিন আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 পড়বো এবং তার বাকি কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করে নেব। ওকে, আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর একটা কথা বলার, সেটা হচ্ছে আমরা আমাদের রাইটিংয়ের সিরিজ শুরু করেছি লেটস রাইট, যেখানে সঠিক নিয়মের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো তোমাদের মানে তোমরা অলরেডি মাধ্যমিকে পড়ছো, মাধ্যমিক পরীক্ষাতে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে 11, 12 এবং যারা আরও পরবর্তী ক্ষেত্রে ইংরেজি নিয়ে পড়বে তাদের সারা জীবনই কাজে লাগবে রাইটিং, মানে ইংরেজির বিভিন্ন বিষয়কে সুন্দর করে গুছিয়ে লেখা এবং তার সঠিক নিয়ম এবং একাধিক উদাহরণের সঙ্গে লেটস রাইট সিরিজের মধ্যে আমি সেগুলো সব দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। আমি চাইবো তোমরা লেটস রাইট সিরিজটা ফলো করো। সেই সিরিজটা ফলো করলে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবেই এবং ভবিষ্যতেও তোমাদের খুবই উপকার হবে। ওকে, কাজেই ফলো লেটস রাইট।